ফ্রিজের মতো মূল্যবান জিনিস কেনার আগে অবশ্যই আপনাকে এই 8টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তা না হলে 10 থেকে 15 বছরের জন্য অনেক টাকা দিয়ে যে ফ্রিজটা কিনছেন সেটা কিনে কিন্তু আপনি লস করবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনি কিন্তু মাথা চাপড়াবেন। সো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালো করে জেনে শুনে দোকানে যাওয়া উচিত ফ্রিজ কেনার জন্য। চলুন আপনাদেরকে জানাই যে আসলে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে ফ্রিজ কিনে আপনারা কখনোই লস করবেন না। ফ্রিজ কেনার আগে অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার ফ্রিজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়েছে। বাজারে কিন্তু 3 ধরনের গ্যাস পাওয়া যায়, একটা হচ্ছে R12, আরেকটা হচ্ছে R134A, আরেকটা হচ্ছে R600A। এখন এই 3টা গ্যাসের মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে R600A। এই গ্যাসটা অন্য 2টা গ্যাসের তুলনায় কম্পারেটিভলি হালকা, যার ফলে খুব দ্রুত মুভ করতে পারে এবং ফ্রিজটা দ্রুত ঠান্ডা হয়। সেই সাথে এই গ্যাসে কিন্তু হিটিং ইস্যু অনেক কম, তার মানে আপনার ফ্রিজটা খুব বেশি হিট হবে না এবং ইলেকট্রিসিটি বিলটাও আসবে কম্পারেটিভলি অনেক কম। এছাড়াও কিন্তু এই গ্যাসে আরো একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটা পরিবেশ বান্ধব। তো সব মিলে আপনি প্রথমে কনফার্ম করবেন যে আপনার ফ্রিজে R600 গ্যাসটুকু আছে কিনা। এটা চেক করার জন্য আপনি দোকানদারকেও জিজ্ঞাসা করবেন, পাশাপাশি আপনি যে ফ্রিজটা কিনবেন সেই ফ্রিজের মডেল নাম্বারটা জাস্ট হচ্ছে আপনি কাউন্ট করে আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে, দেন হচ্ছে আপনি ওইখানে গিয়ে মডেলটা লিখে সার্চ করবেন, দেন আপনি সেই ফ্রিজের সম্পূর্ণ স্পেসিফিকেশনটা দেখতে পারবেন। সেইখানে আপনি দেখবেন যে R600A এই গ্যাসটুকু এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এটাকে আপনি চোজ লিস্টে রাখবেন। ফ্রিজের পিছনে কালো বড় একটা মেশিন থাকে, এটা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। মূলত এইটা হচ্ছে কম্প্রেসার, যেটা ফ্রিজের মেইন কম্পোনেন্ট বলতে পারেন। এই কম্প্রেসারের ভিতরে মূলত একটা কয়েল থাকে, যেটা হচ্ছে তামা বা কপার দিয়ে তৈরি অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে আপনি কখনোই নেবেন না, তামা হলে নেবেন, কারণ একটা অ্যালুমিনিয়ামের তুলনায় একটা কপার বা তামার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি। একটা অ্যালুমিনিয়ামের কয়েল 1 থেকে 2 বছরের মধ্যে কেটে যেতে পারে, বাট একটা তামার কয়েল কিন্তু আপনি প্রায় 10 থেকে 12 বা 15 বছর পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে এই কম্প্রেসারের ভিতরে বুঝবো কেমনে যে কি ইউজ করা হয়েছে। এটার জন্য আগের ফর্মুলা জাস্ট হচ্ছে আপনারা স্মার্টফোনটা হাতে নেবেন, আপনার ফ্রিজের মডেলটা লিখে সার্চ করবেন এবং স্পেসিফিকেশন গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এই কয়েলটা কম্প্রেসারের ভিতরে কয়েলটা কপার নাকি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে মাস্ট বি আপনারা কপার দেখে তারপরে হচ্ছে আপনারা কিনবেন, আদারওয়াইজ যদি অ্যালুমিনিয়াম থাকে আমি বলবো কেনার কোনো দরকার নেই। কম্প্রেসারের পর ফ্রিজের ক্ষেত্রে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডেন্সার পাইপ। ধরেন আপনার কম্প্রেসারের ভিতরে তামা বা হচ্ছে কপারের কয়েল তারা দিয়েছে, বাট আপনি নিশ্চিত এখন যদি আপনার কন্ডেন্সার পাইপটাতে তারা হচ্ছে স্টিল ইউজ করে থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি বেটার সার্ভিস পাবেন না। আপনাকে নিশ্চিত করতে হবে যে কন্ডেন্সার পাইপ যেটা সেটাও মাস্ট বি কপারের দিয়েছে কিনা, কারণ একটা কপারের পাইপ যদি ব্যবহার করা হয় তাহলে এটা অনেক বেটার সার্ভিস দিবে, কারণ কপারের পাইপ থেকে খুব দ্রুত কিন্তু ফ্রিজটা ঠান্ডা হয় এবং ইলেকট্রিসিটি বিলটা কম আসে, মরিচা পড়ে না, আর খুব সহজে লিকেজও হয় না। আর যদি লিকেজ হয়ে যায় খুব সহজে কিন্তু সেটাকে সারানো যায়। এগুলো হচ্ছে সুবিধা, বাট স্টিলের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পাবেন না। অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে যে কন্ডেন্সার যে পাইপ রয়েছে সেটাতে আসলে স্টিল নাকি কপার ইউজ করা হচ্ছে। আর এইটা কিন্তু আপনারা অবশ্যই স্পেসিফিকেশন দেখে আগের মতো চেক করে নেবেন, অথবা আপনারা দোকানদারকেও জিজ্ঞাসা করে নেবেন যে কন্ডেন্সার পাইপে যে আসলে ইউজ করা হয়েছে সেটা কি কপার নাকি স্টিল, এইটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন। সো এই কন্ডেন্সার পাইপটা যদি আপনি কপার নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু ফ্রিজ কেনাতে আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। ফ্রিজের ভিতরে দরজা বা অন্যান্য জায়গায় যে প্লাস্টিকের আবরণটা থাকে এটা আসলে ফ্রুট গ্রেডেড কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখন যদি এটা ফ্রুট গ্রেডেড না হয় তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই সস্তা প্লাস্টিক থেকে কিন্তু এক ধরনের গন্ধ বের হয়, বিশেষ করে যখন আপনি ফ্রিজ চালু রাখবেন তখন আপনার খাবারের মধ্যে কিন্তু সেই গন্ধটা চলে আসবে। তখন আপনি খাবার রাখার পর স্বাদ তো পাবেনই না, বরং আপনার কাছে এই সস্তা প্লাস্টিকের গন্ধটা বারবারই লাগবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোত্থেকে আসছে। বাট যদি এই প্লাস্টিকটা ফ্রুট গ্রেডেড হয় তাহলে কিন্তু সেই প্রবলেমটা হবে না। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিতরের দিকে চেক করে দেখবেন ফ্রুট গ্রেডেড কিনা, সেটার একটা স্টিকার দেওয়া রয়েছে, অথবা আপনারা স্পেসিফিকেশন আগে যেভাবে বললাম সেখান থেকে চেক করে দেখবেন যে এইটা আসলে ফ্রুট গ্রেডেড কিনা। যদি ফ্রুট গ্রেডেড হয় তাহলে আপনার টেনশন করার কিছু নেই, আপনার খাবারে বাজে কোনো দুর্গন্ধ আসবে না। আর যদি দেখেন যে এই ধরনের সস্তা প্লাস্টিক ইউজ করা হয়েছে তাহলে কিনবেন না। সাধারণত আমরা চাইনিজ ব্র্যান্ডের যে ফ্রিজগুলো কিনে থাকি এই ফ্রিজগুলোতে এই ধরনের সস্তা প্লাস্টিক ইউজ করা হয়ে থাকে ফ্রিজের দাম কমানোর জন্য। তো দাম কিন্তু খুব বেশি কমে না, একটা ফ্রিজের দাম 2 থেকে 3 হাজার টাকা কমে, বাট এই 2-3 হাজার টাকার জন্য আপনি কিন্তু সারা জীবন অস্বাস্থ্যকর খাবারও খাবেন এবং গন্ধ নিয়ে আপনার খাবার খেতে হবে। তো এটা ফ্রুট গ্রেডেড কিনা অবশ্যই দেখে নেবেন। আসলে কোন ধরনের ফ্রিজ কিনবেন, ফ্রস্ট
নাকি নন ফ্রস্ট, এটা নিয়ে হয়তো অনেকের সন্দেহ থাকে, বাট এটা আমি আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রস্ট ফিশ কোনগুলা? যেগুলাতে সাধারণত বরফ জমে খাবারের মধ্যে, মাছ মাংসের মধ্যে দেখবেন বরফ জমে যায়, পুরো ফ্রিজটাতে বরফ জমে যায়। সো এটাতে একটু প্রবলেম আছে ফ্রস্টে, কারণ সব জায়গায় যেহেতু বরফ জমে যায়, ফ্রিজটা অনেক সময় খোলা যায় না, খুলতে গেলে অনেক ঝামেলা হয়। আবার দেখা গেল যে আপনি ফ্রিজটাকে খুললেন, বাট আপনার মাছ মাংস ছাড়াইতে অনেক সময় লেগে যায়, এটা কিন্তু একটা সমস্যা রয়েছে। আর নন ফ্রস্ট যেটা, সেটাতে কিন্তু এই ধরনের বরফ জমে না। সো দেখা যায় যে আপনি ইনস্ট্যান্ট মাছ মাংস বা অন্য কোনো জিনিস আপনি বের করে নিয়ে যেতে পারছেন, যেহেতু এখানে বরফ জমছে না। সো এটা একটা সুবিধা রয়েছে। সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে। এখন দেখেন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে দেখা গেল যে এই যে বরফটা জমে রয়েছে, সো এটা কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা বা ক্ষেত্র বিশেষে আরো বেশি ব্যাকআপ দিয়ে থাকে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পরেও। আর গ্রামে কিন্তু ঘন ঘন বিদ্যুৎ যায়। সো বিদ্যুৎ চলে গেলেও আপনার মাছ মাংস কিন্তু 4-5 ঘন্টার জন্য একদমই নিশ্চিন্তে থাকবে, যেহেতু চতুর্দিকে বরফ ধরে আছে। বাট যদি এই ফ্রিজটা নন ফ্রস্ট হয়, মানে এটার ভিতরে যদি বরফ না থাকে, তাহলে কিন্তু দেখা গেল যে আপনার খাবার 1 থেকে 1.5 ঘন্টা পরেই পৌঁছতে শুরু করবে। তো এখন ফ্রস্ট কারা কিনবেন? যারা শহরে থাকেন, যাদের আসলে ইলেকট্রিসিটি খুব বেশি যায় না, যারা আসলে এই ধরনের হ্যাসেল নিতে চান না, যে এই যে বরফ লেগে থাকবে বা ইনস্ট্যান্ট আপনার মাছ মাংস বের করতে পারবেন না, বা এই ধরনের হ্যাসেল যারা নিতে চান না, যাদের এখানে ইলেকট্রিসিটি যায় না, আমি বারবার বলছি যাদের এখানে ইলেকট্রিসিটি খুব ঘন ঘন যায় না বা শহরে থাকেন, তারা এই নন ফ্রস্টটা সিলেক্ট করেন। আর যারা গ্রামে থাকেন তারা মাস্ট বি ফ্রস্ট সিলেক্ট করেন। এটা আপনাকে একটু ঝামেলা দিবে, ঠিক আছে, বরফের একটু ঝামেলা দিবে, বাট এই যে ঘন ঘন ইলেকট্রিসিটি যায়, সেখান থেকে কিন্তু আপনার খাবারটাকে সে সতেজ রাখবে। এই হচ্ছে সুবিধা। এখন কিন্তু 2 ধরনের ফ্রিজ পাওয়া যায়, একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টার। এখন ইনভার্টার যে ফ্রিজগুলো রয়েছে সেইগুলোতে বিদ্যুৎ বিলের কিন্তু অনেক সাশ্রয় হয়, বাট নন ইনভার্টারে কিন্তু বিদ্যুৎ বিল খুব বেশি সাশ্রয় হয় না। তবে এইখানে একটা বিষয় সম্পৃক্ততা রয়েছে ফ্রস্ট আর নন ফ্রস্টের সাথে। আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনি ফ্রস্ট ফ্রিজ কিনবেন, কারণ আপনার ইলেকট্রিসিটি বারবারই চলে যায়। এই ক্ষেত্রে অবশ্যই আপনি নন ইনভার্টার কিনবেন। গ্রামে থাকলে নন ইনভার্টার, কারণ যেহেতু ঘন ঘন ইলেকট্রিসিটি চলে যায়। আর যদি শহরে থাকেন তাহলে অবশ্যই আপনি ইনভার্টার কিনতে পারেন, কারণ এখানে ইলেকট্রিসিটি ঘন ঘন যাওয়ার কোনো ব্যাপার নেই, যার ফলে কিন্তু আপনার বিদ্যুৎটাও সাশ্রয় হবে। তো বুঝতে পারছেন যে আপনি আসলে ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার কিনবেন। একটা ফ্রিজে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে নরমাল। এখন ডিপটা উপরের দিকে কিনবেন নাকি ডিপটা নিচের দিকে কিনবেন, এটা একটা ফ্যাক্ট। আমি এক কথায় এর সলিউশনটা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাধারণত আমরা ডিপে কি রাখি? মাছ মাংস বা ভারী জিনিসগুলো, আর এগুলোতে বরফ জমে একদম লেগে থাকে। তো এখন আপনার ডিপটা যদি উপরের দিকে হয়, তাহলে তো আপনি ভারী জিনিসগুলো উপরের দিকে রাখলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন এগুলোকে ছাড়াতে যাবেন, একটু বল প্রয়োগ করবেন, তখন কিন্তু ফ্রিজটা সামনের দিকে এসে আপনার শরীরের উপর পড়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন, কারণ উপরের দিকে ভারী থাকলে নিচের দিকে যদি আপনার হালকা থাকে তাহলে তো পড়েই যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার ডিপটা অবশ্যই নিচের দিকে থাকে, উপরের দিকে ডিপ নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আমার মনে হয় যে এটা আপনার জন্য বেটার হবে। সবসময় নিচের দিকে ডিপ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি একদমই থাকবে না। একটা ফ্রিজ কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হয়, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস প্লাস ওয়ারেন্টি। অর্থাৎ আপনি একটা ব্র্যান্ডের ফ্রিজ কিনে বাসায় নিয়ে আসলেন, বাট কেনার পর তারা আসলে নষ্ট হয়ে গেলে বা কোনো প্রবলেম হয়ে গেলে তারা আসলে কতখানি ভালো সার্ভিস দেয় বা কতখানি আন্তরিকতা দেখায়, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে এই জিনিসগুলো একটা বড় একটা ফ্যাক্ট। এই ক্ষেত্রে আপনারা আসলে বুঝবেন কিভাবে যে আফটার সেল সার্ভিসটা কেমন। ধরেন আপনি এলজির একটা ফ্রিজ কিনতে যাচ্ছেন অথবা স্যামসাং এর একটা ফ্রিজ কিনতে যাচ্ছেন, তো আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে জানবেন যে যারা হচ্ছে এই ব্র্যান্ডের ফ্রিজ কিনেছে, কেনার পর তারা আফটার সেল সার্ভিসটা কেমন পেয়েছে। এটা আসলে এভাবেই জানতে হয়, অথবা ইন্টারনেটে গেটে ঘুরেও আপনারা দেখতে পারেন যে আসলে এই ব্র্যান্ডের আফটার সেল সার্ভিসটা কেমন। সেখান থেকেও কিন্তু আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন। আর এখানে ওয়ারেন্টির বিষয়টা আপনাদেরকে দেখতে হবে, কারণ কোন ব্র্যান্ড আছে 5 বছরের ওয়ারেন্টি দেয়, কোনো 10 বছরের দেয়, আবার কোনোটা 20 বছরেরও কম্প্রেসরের ওয়ারেন্টি দেয়। সো আপনি দেখে কিনবেন যে ওয়ারেন্টি কোনটাতে আপনি বেশি পাচ্ছেন, এই জিনিসগুলো দেখবেন। আবার অনেক নন ব্র্যান্ড আছে বা হচ্ছে আবার অনেক হচ্ছে ছোটখাটো ব্র্যান্ড আছে যারা হচ্ছে 20 বছর 30 বছর কম্প্রেসরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে ফেলছে, বাট সেটা দেখেও আপনি হুমড়ি খেয়ে পড়তে যান না, কারণ এই যে বেশি গ্যারান্টি দিচ্ছে দেখা গেল যে আপনার 6 মাস পরে তাদের ব্র্যান্ডটাই থাকবে না। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সুপ্রতিষ্ঠিত যে ব্র্যান্ডগুলো রয়েছে সেইগুলোর মধ্যে কারা আপনাকে কম্প্রেসরের ওয়ারেন্টিটা বেশি দিচ্ছে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ডিপ চেম্বারের মধ্যে আপনারা 2 ধরনের অপশন দেখতে পান। একটা হচ্ছে জালির মতো থাকে, যেটা হচ্ছে জাস্ট ওপেন, আর একটা হচ্ছে আপনার ড্রয়ার সিস্টেম থাকে। এখন এই দুইটাতে কোনটা কিনবেন? আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনারা ড্রয়ারটা কিনবেন, কারণ জালির মতো যেটা রয়েছে সেটা যদি আপনি মাছ মাংস তারপরে হচ্ছে দুধ বা অন্য কোনো খাবার রাখেন, তাহলে একটার গন্ধ আরেকটাতে ছড়িয়ে যেতে পারে, কারণ যেহেতু এটা খোলা রয়েছে। এই ক্ষেত্রে আপনারা যদি ড্রয়ারটা ইউজ করেন তাহলে একটা গন্ধ আরেকটাতে যাবে না। আবার আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আপনি এই ড্রয়ার থেকে কোনো একটা খাবার আপনি বের করতে চান, সেই ক্ষেত্রে এটা ডিপ হয়ে আছে, জাস্ট আপনি ওই ড্রয়ারটা বের করে নিয়ে আসলে, তাহলে আপনাকে পুরো ফ্রিজটাকে দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে না, জাস্ট ওই ড্রয়ারটা বের করে নিয়ে আসলে কিন্তু আপনার সলিউশনটা হয়ে যাচ্ছে। যে কারণে আমি আপনাদেরকে বারবারই বলছি, অবশ্যই আপনার ড্রয়ার সিস্টেমটা নেওয়ার চেষ্টা করবেন।
ফ্রিজ কেনার সাথে সাথে অনেক সময় দেখবেন যে ফ্রিজের দোকান থেকে আপনাকে একটা স্টেবিলাইজেশন ধরিয়ে দিয়েছে, বলছে যে এটা নিয়ে যান। অনেকে এটা তাদের ব্যবসার জন্য করে থাকে। আপনি যদি শহর অঞ্চলে বসবাস করেন বা আপনার এখানে যদি ইলেকট্রিসিটি খুব ঘন যায় না, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আপনার স্টেবিলাইজেশনের খুব বেশি দরকার নেই। বাট আপনি যদি গ্রামেও বসবাস করেন, তারপরেও আপনি স্টেবিলাইজেশন অনেক ক্ষেত্রে নেওয়ার দরকার হয় না, কারণ অনেকগুলো ফ্রিজ রয়েছে যেগুলোতে এখন স্টেবিলাইজেশনের জন্য বিশেষ ধরনের টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এটা যদি আপনার ফ্রিজের স্পেসিফিকেশন দেখেন, তাহলেই দেখবেন যে এখানে দেওয়া আছে। তো স্টেবিলাইজারের কোনো দরকার নেই যদি এই ধরনের টেকনোলজি আপনার ফ্রিজের মধ্যে থাকে। জাস্ট এটাও একটু আপনারা চেক করে নেবেন। সো গাইস, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে এবং ইন্টারনেট থেকে স্পেসিফিকেশন দেখে যদি আপনারা মিলিয়ে ফ্রিজটা কিনতে পারেন, তাহলে ফ্রিজ কিনে আপনি কখনোই লস করবেন না। একটা ফ্রিজ কিনে আপনি অন্তত 15 থেকে 20 বছর অনায়াসে ঠান্ডা মাথায় ঘুমাতে পারবেন। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।